খুব ছোটবেলায় পড়েছিলাম কবি শামসুর রহমানের কান নিয়ে গেল চিলে। কবিতাটা পাঠ করছি না, কিন্তু তার সারমর্ম এরকম: কেউ বলল যে আপনার কানটা নিয়ে গেছে চিলে, আর সাথে সাথে সবাইকে প্রচার করে দিলাম আমার কান নেই, চিল নিয়ে চলে গেছে, আমার কানটা তো খোঁজ করতে হবে, মিটিং মিছিল করো। এরকম করে একটা বিশাল প্রচার সভা তৈরি করা হলো। কিন্তু একটা ছোট্ট বাচ্চা এসে বলল, আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন তো আপনার কানটা ঠিক জায়গায় আছে কি না। এরকমই ঘটনা 5ই জুলাই থেকে আজ 10ই জুলাইয়ের মধ্যে ঘটনাগুলো ঘটে গেল। সবাই ওই চিলটাকে খোঁজ করতে চেষ্টা করলো, আর চিলটাকে খোঁজ করতে গিয়ে একে অপরকে একেবারে নর্দমা থেকে কাদা তুলে মাখামাখি করলো। আমি অসুস্থ ছিলাম, এই বিগত 5 দিন ধরে অনেক কিছু দেখলাম এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, অনেক কিছু শিক্ষা হলো। দিন বদলের পালা একটু একটু করে দেখলাম। যে মানুষগুলো কত সুন্দর কথা বলতো তারা নিমেষের মধ্যে বদলে গেল, কত কটূক্তি করে ফেললো, একটা সিনেমাকে একটা বাজে জিনিসের সঙ্গে তুলনা করে ফেললো। আবার কেউ যারা এর মধ্যে নেই তাদেরকে পোয়াতি বানিয়ে দিল বা বৃহন্নলা বানিয়ে দিল। তা ভালো, যা যা হলো ভবিষ্যতের জন্য হয়তো কিছু ভালো হলো। কেননা এত কিছু ঘটনার রটনার মধ্যে যদি কিছু রেশ থেকে যায়, সেটা আগামী দিনের জন্য তুলে রাখা রইল যে আদৌ কি এই ঘটনাগুলোর কোনো প্রয়োজন ছিল। আজকে 10ই জুলাই, ঠিক 5টা দিন অতিক্রান্ত আমাদের পশ্চিম বাংলার, অতি কলঙ্কিত পশ্চিম বাংলার, মানে বাংলাদেশের কাছে এই মুহূর্তে পশ্চিম বাংলার নামটা একটা কলঙ্কময় নাম, তার এক অতি প্রাচীন সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা। বিনোদন জগতে আমার যে বয়স, আমি সেটা হলফ করে বলতে পারি, অহংকার করে বলতে পারি, একটা উজ্জ্বল নাম এই আনন্দবাজার পত্রিকা। কেবলমাত্র যদি বিনোদন জগৎ নিয়ে বলা হয় তাহলে পুরোধা ছিলেন, আজও রয়েছেন তারা। প্রতি শুক্রবার কি কি সিনেমা আসছে, যাত্রা আসছে, নাটক আসছে, সমস্ত কিছু নিয়ে তারা তাদের ভান্ডার সাজিয়ে দিত পত্রিকার একটা পেজ জুড়ে। আমরা তাই দেখে বুঝতে পারতাম, আজকালকার মতন সোশ্যাল মিডিয়া অ্যাপ ছিল না যে সহজে জানা যেত কোন সিনেমাটা আসছে, তাতে কে কে আছে, কোন কোন সিনেমা হলে সেটা চলবে, আমরা কোন সিনেমা হলটাকে চুজ করব বা বাছাই করব, সেখানে দেখব, তার দাম কত টিকিটের, এই সমস্তটা আমাদের নির্দেশ করে দিতেন সেই আনন্দবাজার পত্রিকা। কালেভদ্রে আনন্দবাজার পত্রিকার মতন পত্রিকাও এখন অনলাইনে পাওয়া যায়। তাদের একটা বিনোদন ডেস্ক আছে। সেই বিনোদন ডেস্কে আজকে 10ই জুলাই ওখানে লেখা রয়েছে 2024, মাত্র 5 দিন তুফান রিলিজ হবার কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে 5 দিন পরে সুন্দর করে একটি প্রতিবেদন দিলেন, এবং প্রতিবেদনটা নিজেদের ইচ্ছা মতন করলেন না, যেটা আমরা এই সামান্য ইউটিউবাররা যা খুশি করি সেটা করলেন না। একেবারে নিয়ম মেনে এবং তথ্য সংগ্রহ করে তবে দিলেন। কি দিলেন একটু দেখে নি, বিশেষ করে পড়ব না, সবাই মোবাইল হাতে নিয়ে নিশ্চয়ই করে দেখতে পারবেন, সত্যতাটা যাচাই করে নেবেন। তুফান যুক্তি তর্কে না গিয়ে স্রেফ আরাম করে বসে বিনোদনটুকু ছেঁকে নেওয়ার ছবি। এপার বাংলার পত্রিকা পয়সা খেয়েছে তুফান টিমের থেকে, রায়হান রাফির থেকে, চরকির থেকে, আলফা হাইয়ের থেকে, SVF এর থেকে। কেননা যে ভালো বলবে সে পয়সা খেয়েছে, আর যে খারাপ বলবে সে জিতের ফ্যান। এটাই নিয়ম। এই রায়হান রাফি আজ থেকে 1 বছর আগে যখন প্রিয়তমার সাথে সাথে সুড়ঙ্গ কাটতে চলে গেছিলেন বাংলাদেশে, তখন কিন্তু আপামর বাংলাদেশের শত্রু হয়ে উঠেছিলেন, বিশেষ করে সাকিবিয়ানদের কাছে। আজ তিনি মুকুটের মণি, সরতাজ, সরতাজে জাহাঁ বাংলাদেশ কা। আজকে রায়হান রাফি অনেক কথা বলছেন, হ্যাঁ, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন। হ্যাঁ, আর একটা কথা, 3 জন ইউটিউবার প্রচণ্ড বাজে,
তাদের মধ্যে একজনের সাথে রায়হান রাফি এসে গোপনে ইন্টারভিউ করে চলে গেলেন। লো কর লো বাত, বুঝতে পারলাম না। হাসি মুখে গদগদ হয়ে দুজনে ইন্টারভিউ করলেন। আমরা তো ছাপোসার একেবারে সামান্যতম মানুষ, হিসাব মেলাতে পাচ্ছি না। যিনি শাকিব খানকে তৈরি করেছিলেন তিনি, আমি তো বিগত 6 মাস ধরে দেখলাম বিভিন্ন জায়গায় গাছের তলায়, অমুকের শেডের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকিব খানকে নিয়ে অকথা কুকথা বললেন। সম্ভবত ডান্স ডিরেক্টর, কোরিওগ্রাফার, একজন নামকরা বাংলাদেশের, তিনি শাকিব খানকে আবিষ্কার করেছিলেন এবং শাকিব খানের আজ থেকে 25 বছর আগে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন শাকিব খানকে। তিনিও বদলে গেলেন এই 5 দিনের মধ্যে। ছোট্ট করে একটা বাইট দিয়ে বললেন, আপনারাই শুনে নিন। সেলুট সাকিব। সাকিব বললাম এই কারণে, সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনি। তুমি যা করেছ ঋণ শোধ করার মতো নয়। ভালোবাসা দেখিয়েছ ভাইয়ের প্রতি। ভাইকে কতটুকু ভালোবাসতে হয় সেটা তুমি দেখিয়েছ ভাই। কি বললেন? ও আমার ভাই হয়, ভাইয়ের কাজ করেছে। ও আরেকটা বলবো, আরেকটা এটা পড়ার আগে কয়েকটা কথা মনে পড়ে যাচ্ছে। একটা ডায়লগ দিয়ে বলি, হ্যাঁ, মানে ওই আমাদের তুফানের, অতি প্রিয় তুফানের একটা ডায়লগ মনে পড়ে গেল। ওই তুই মিষ্টি খাস নাই? না, আমার তো সুগার। কবে দিয়া? ওই আপনি যখন মিষ্টির হাড়ি হাতে কইরা ঢুকলেন। ও তুই তো বড় জাউরা মাল। ওই ওরে মারিস না, আমাকে সাথে লিয়াল। এইরকমই একজন ইউটিউবারই বলা যায় এই মুহূর্তে, বা কন্টেন্ট ক্রিয়েটার। একসময় সাংবাদিকতার কাজ করতেন বাংলাদেশে, পুরাতন মানুষ। তিনি তার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ডেকে এনে শাকিব খানের এগেনস্টে কন্ট্রোভার্সি করতেন। সেইখানে তার স্টুডিওতেই বসে শাকিব খান তাকে ডেকে নিচ্ছেন, আমার পাশে আসুন, এদিকে এসে আমার পাশে দাঁড়ান। অবাক! এ তো রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এ বোঝা মুশকিল। সত্যি কথা বলছি, শাকিব খানের মনটা বড়, যে আমায় নিয়ে তুই যতই নিন্দা চর্চা কর না বাবা, আমি তোকে একটিও বাজে কথা খরচা করে বলবো না। সেরকম ওপার বাংলার এত বড় মানুষটার মতন এপার বাংলাতেও বেশ কিছু মানুষ আছে। নাম নেব না, কেননা নাম নিলে আপনাদের মধ্যে বিদ্বেষ তৈরি হবে। আপাতত লেখাটা পড়ি। কি বলল আনন্দবাজার পত্রিকা অনলাইন বিনোদন ডেস্ক। প্রযোজনা সংস্থার দাবি, কলকাতায়ও ছবিটি প্রথম সপ্তাহেই দারুণ ব্যবসা করেছে। কি রয়েছে এই ছবিতে যাতে এত অনায়াস হচ্ছে বাণিজ্যিক সাফল্য? কি আছে এই ছবিতে যে এত অনায়াসে বাণিজ্যিক সাফল্য পাওয়া যাচ্ছে? তুফান ছবিকে ঘিরে কেন এত উন্মাদনা? ছবি তৈরি করার জন্য একজন প্রযোজকের প্রয়োজন হয়, যিনি লাভের কথা ভেবে ছবিতে টাকা লগ্নি করেন। পরিচালক, অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরা তাদের দক্ষতা দিয়ে প্রযোজককে লাভের মুখ দেখানোর চেষ্টা করেন, তার বদলে তারা পারিশ্রমিক পান। এটাই একটি সফল বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণের প্রধান শর্ত। আর পড়ার দরকার নেই, বাকিটা আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন। এটাই হচ্ছে বাণিজ্য, এবং বাণিজ্যর সঙ্গে যে ছবি সেটা হলো বাণিজ্যিক ছবি। আর এটি যদি অন্য মাত্রার শৈল্পিক ঘরানার ছবি হতো তাহলে এখানে প্রশ্ন অর্থের থাকতো না, যে সব তো হলো কিন্তু কোথাও যেন ওই কিন্তুটা রয়ে গেল। শাকিব খান তার দুর্ধর্ষ অভিনয় দেখিয়ে দিলেন, রায়হান রাফি তার পরিচালনার যে গুণাগুণ সেটা প্রদর্শন করলেন, প্রযোজকবৃন্দ তাদের ক্ষমতার প্রদর্শন করলেন, আর্থিক যে আমাদের আছে এতটা দিয়ে দিয়েছি। এই কলকাতা বড় কলঙ্কময়। এখান থেকে কেউ কোনো কথা বললে, ওই তুই ক্যাডারে,
তোর ওখানে কয়টা সিনেমা চলে? একটা, দুইটা, তিনটা? আমাকে শাকিব খানের তিনটা ব্লকবাস্টার এক বছরে 100 কোটি রোজগার করছে। নিচে কলকাতার কলঙ্কময় অধ্যায়ের পরিষ্কার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা, আমাদের সাধের বাংলা এইভাবেই এগিয়ে যাবে কাঁধে কাঁধ মিলিয়ে। মনে পড়ে একটা খুব দুঃখের কথা, এই রায়হান রাফি এখন যে 2 মাস ধরে 1 মাস ধরে তাকে নিয়ে খুব কথা বলছি, আলোচনা করছি, ভুলে গেছি এর আগে আরেকটা নাম নিয়ে খুব আলোচনা করছিলাম, মানুষটাকে ভুলে গেলাম। হিমেল আশরাফ, মনে নেই কারো আর? কোথায় হারিয়ে গেলেন? এটা টোটাল রাজনীতি। সেই সময় হিসাব করে পেলেন না যে রাজকুমার ব্লকবাস্টার হয়ে গেছে তার প্রযোজক। 2 মাস পরে বুঝতে পারলেন ছবিটি ব্লকবাস্টার হয়ে গেছে, 26 কোটি টাকা রোজগার করেছে। তখন বুঝে লোকটাকে তিরস্কার না করে, এত বাজে বাজে চর্চা না করে, লোকটাকে মুখ ফিরিয়ে চলে যেতে না দিয়ে তাকে হাসি মুখে একটু মিষ্টি কথা বলে রাখতে পারতেন এই সমাজের মধ্যেই, যে তুমি এর মধ্যে আনন্দ করো, বিচরণ করো। সে মনের দুঃখে হয়তো বিদেশে চলেই গেলেন পরিবার নিয়ে, বা আছেন কোনো কোণে একা বসে। এটাই হয় জগতের নিয়ম। আজ যাকে নিয়ে মাথায় নাচছি সে এটা স্ট্যাটিক ভেবে নিও না, আগামীকাল তুমি সেই নাচনের মধ্যে থেকে যাবে। আগামীকাল আবার অন্য কেউ আসবে যার নাম অনন্য মামুন, তিনি নাচবেন 15ই জুলাইয়ের পর থেকে, তাতা থই থই তাতা থই থই। আজকে আমার কথাগুলো একটু অন্য রকম শোনাবে, অনেকে ভালোবাসবেন না, কারণ এই 5 দিনে শরীরে মনে যা পুঁজ জমেছে সেই পুঁজগুলো টিপে টিপে বের করতে হবে। পুঁজ যদি শরীরে থেকে যায় ক্যান্সার হয়ে যায়, কর্কট রোগ। আরেকটা বড় বাজে জিনিস দেখলাম, প্রত্যেকে বড় ভোকাল। যারা উচ্চ পর্যায়ের শিল্পী হয় না, যেমন শাকিব খান, কোনো জায়গায় কোনো ভয়েস নেই, কিন্তু আমার এইটা লিখতে হবে 2টো কথা, আমাকে ওখানে গিয়ে বলতে হবে, বড্ড বেশি ভোকাল হওয়া। উচ্চ পর্যায়ের শিল্পীবৃন্দ কোনোদিন ভোকাল হন না, বেশি কথা বলেন না, তারা চুপচাপ থাকেন অলক্ষ্যে। আর যারা খুব ছোট মাত্রায় ফরফর 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 করে ওরে, তাদের দেখবেন বড় আওয়াজ, বড় আলো, বড় পোশাক। দেখেছিলেন কলকাতায় যখন প্রেস মিটে এসেছিলেন, ওরকম মানে উচ্চমানের একজন মেগাস্টার কত সিম্পলিসিটির সাথে একটা ফর্মাল প্যান্ট আর তার কোম্পানির লিলি লেখা একটা গেঞ্জি, দাম হতে পারে কম বেশি সেটা আমি বলছি না, উনি তো সেজে গুজে জ্যাকেট ফ্যাকেট পরে একজন হিরোইক ইমেজে আসতে পারতেন না। উনি সিম্পলিসিটি পছন্দ করেন, সহজ সরল জীবনযাপন। আমাকে দেখাতে হবে না আমি নায়ক, আমি কেতা করে দেখাবো না আমি মেগাস্টার, আমাকে মানুষই তো মেগাস্টার বলছে, আমি জোর করে আর কি প্রমাণ করব পোশাক দিয়ে? যাই হোক, আজকে 5 দিনের ভেতরের কথা তো অনেকগুলো কথা বলে ফেললাম। ভুল ত্রুটি, খারাপ লাগা সেগুলো মার্জনা করবেন, কিন্তু এটাই বাস্তব। এপার বাংলা ওপার বাংলা করতে করতে এই মানুষগুলোকে অপমান করা হয়ে গেল। সিনেমা ভালো চলছে, এখানে যতটুকু চলার ততটুকু চলছে। ভুল আমিও করেছি, শুয়ে শুয়ে বুক মাই শো দেখেছি। বুক মাই শোটা তো সব নয়, অ্যাপে সব কটা সিনেমা হল থাকে না, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলো থাকেই না। তারা এই অ্যাপ ব্যাপারটা মানতে চান না। পুরনো দিনের মানুষ, তাদের মালিকানার একটা ভিত্তি আছে, আমরা বুঝে নেব ভাই আমাদের কতটা বিক্রি হবে, হাউসফুল হবে কি 60% সেল হবে, কোন দিন 75% সেল হবে, আমরা বুঝে নেব, তোমাদের অ্যাপ আমার চাই না। এটা হয়, আছে, তা সেইটাই হয়েছে।
বাকি সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলছে। নাহলে আনন্দবাজার পত্রিকা কিন্তু কোনোদিন বাজে কথা বলবে না। আজকে এতটুকুই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের ভালোবাসার আসরে ফিরে আসব। আপনারা সবাই ভালো মনে ভালো থাকবেন।